ভারত সাময়িকভাবে টিকা রফতানি বন্ধের ঘোষণা দিলেও সংকট হবে না বাংলাদেশের। কালই আসছে আরো 12 লাখ ডোজ। আজও 34 জনের মৃত্যু, আক্রান্ত 3,500-এর বেশি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নিজ দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ভ্যাকসিন রফতানি স্থগিত করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে সরকারিভাবে বিষয়টি বাংলাদেশ এখনও অবগত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। নরেন্দ্র মোদীর সফরের সময়কালে বাংলাদেশকে উপহার হিসেবে ভারত আরও 12 লাখ ডোজ টিকা দেবে বলেও জানান তিনি। আইইডিসিআর বলছে এখন পর্যন্ত যে পরিমাণ ভ্যাকসিন মজুদ রয়েছে তাতে দেশের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। এদিকে আজ করোনায় মারা গেছেন আরও 34 জন, আক্রান্ত 3,500-এর বেশি। বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে করা চুক্তি অনুযায়ী মাসে 50 লাখ করে 6 মাসে করোনা ভ্যাকসিনের 3 কোটি ডোজ পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম মাস ফেব্রুয়ারিতে 50 লাখ ডোজ টিকা দেয় সেরাম। চলতি মাসে এখন পর্যন্ত ভ্যাকসিন পাওয়া গেছে মাত্র 20 লাখ। এছাড়া ভারত সরকারের দেয়া উপহার হিসেবে পাওয়া 20 লাখ ডোজ সহ মোট ভ্যাকসিন এসেছে 90 লাখ। তবে হঠাৎ করে ভারত জুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ভ্যাকসিন রপ্তানি বন্ধের কথা ভাবছে দেশটি। এখন পর্যন্ত বিশ্বের 76টি দেশে ভ্যাকসিন সরবরাহ করলেও সম্প্রতি যুক্তরাজ্য, ব্রাজিল সহ বেশ কটি দেশে রফতানি বন্ধ করেছে তারা। ধারণা করা হচ্ছে আগামী এপ্রিল-মে পর্যন্ত কার্যকর থাকতে পারে এই স্থগিতাদেশ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত টিকা পাওয়ার বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। সেরাম ইনস্টিটিউট রফতানি বন্ধ করে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও জানান স্বাস্থ্য সচিব। এখন পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন 50,70,000 মানুষ। শুক্রবার ভারত থেকে উপহার হিসেবে আরও 12 লাখ ডোজ টিকা পেলে বাংলাদেশে আসা মোট টিকার পরিমাণ দাঁড়াবে 1,02,00,000। সেক্ষেত্রে আগামী এপ্রিল-মে মাসে যারা দ্বিতীয় ডোজ টিকা নেবেন তাদের জন্য প্রয়োজনীয় টিকা মজুদ আছে দেশে। আমাদের কাছে এখন পর্যন্ত 90 লক্ষ ভ্যাকসিন আছে এবং এটা ভারত সরকার সম্ভবত এপ্রিল পর্যন্ত বন্ধ করেছে এবং এপ্রিলের পরপরই যদি আমরা ভ্যাকসিন পেয়ে যাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। চলতি মাসে নির্ধারিত 50 লাখ ডোজ টিকা পুরো না পেলেও স্থগিতাদেশ কেটে গেলে পরের মাসগুলোতে ভারত সেটা পুষিয়ে দেবে বলে আশাবাদী স্বাস্থ্য মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 30 মার্চ খুলছে না দেশের স্কুল কলেজ। করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ঈদের পর স্কুল কলেজ খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। হঠাৎ করে এই নতুন যে ঢেউ এসেছে তাতে আমাদের এখানেও খুব দ্রুততার সঙ্গে গত কয়েকদিনে সংক্রমণের হার বেড়েছে, মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে ছুটির যে তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি। এখন যে অবস্থা, আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা খুলছি ঈদের পরে, হয়তোবা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেও সেই সময়ের কাছাকাছি নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের, শিক্ষকদের, অভিভাবকদের, কর্মচারীদের সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তাটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবার শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। প্রশাসনও নিয়েছে বাড়তি প্রস্তুতি। সাভার থেকে মোজাফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারে জাতীয় স্মৃতিসৌধ অতিক্রম করছে এক ঝাঁক বিমান। আকাশে চোখ কৌতূহলী জনতার। শুধু মহড়া নয়, চলছে স্মৃতিসৌধ ধোয়া মোছার শেষ মুহূর্তের কাজও। আগামী 26 মার্চ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রশাসন। এদিকে ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তাই নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। হেলিপ্যাড প্রস্তুত রাখার পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভিভিআইপিরা আসবেন, বিদেশি মেহমানরাও আসবেন, তার প্রেক্ষিতে আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাতীয় স্মৃতিসৌধ। সময় সংবাদ, সাভার। রাজধানীর কামরাঙ্গীর চরে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, জন্মশতবার্ষিকী একই বছরে হওয়ায় এই বছরটিকে কিন্তু গত বছর মুজিব জন্মশতবার্ষিকী হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণাটিকে বাস্তবায়নে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই বছরটিকে সরকার যে ধরনের অর্থাৎ এই আয়োজনকে ঘিরেই কিন্তু সরকার যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু গত সপ্তাহখানেক ধরেই কিন্তু চলে আসছে এবং 26শে মার্চ অর্থাৎ ইতিমধ্যে আগামীকাল জানেন যে ভারতের যে সরকার প্রধান রয়েছেন নরেন্দ্র মোদী, উনি আগামীকাল বাংলাদেশে আসবেন এবং এই কর্মসূচি কিন্তু ঘিরে কিন্তু সারা দেশ ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মুজিব বর্ষ পালিত হচ্ছে এবং তারই ধারাবাহিক হিসাবে কিন্তু আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 56 নম্বর ওয়ার্ডে মুজিব জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে এবং সেখানে আমরা রয়েছি অর্থাৎ কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আমরা রয়েছি। এখানে এসে যে বিষয়টি হচ্ছে যে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর পিছনে অর্থাৎ আমরা যে বিষয়টি দেখছি যেখানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি এবং স্বাধীনতার অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং জেলখানা বিভিন্ন বিষয়গুলিকে আসলে এখানে উপস্থাপন করা হচ্ছে প্রতীকী আকারে, যেন নতুন প্রজন্ম এই বিষয়গুলিকে শিখে জানতে পারে যে বঙ্গবন্ধুর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং 47 থেকে 2021 এই দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের যত অর্জন এবং যত ইতিহাস ঐতিহ্য রয়েছে বাংলাদেশের সবগুলি কিন্তু আসলে এই হাসপাতাল মাঠে ধারণ করা হয়েছে এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন পট পরিবর্তন সবগুলি কিন্তু চিত্র প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এবং একটি বিষয়ে এখানে আজকের যে আয়োজন হচ্ছে সেই আয়োজক কমিটির সাথে একটু কথা বলবো। এখানে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাথে যোগ দিতে যাচ্ছেন মোহাম্মদ হোসেন রয়েছেন, আমাদের 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার কাছে আসলে জানতে চাইবো যে আপনারা যে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কী ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন? ধন্যবাদ সময় টিভিকে। আপনারা দেখেছেন যে আমরা এখানে যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম সমগ্র প্রজাতন্ত্রের কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরে অবস্থান করতেন। সেই বাড়ি থেকে যে নির্দেশনা আসতো প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী এমনকি সমগ্র বাংলাদেশ এই ধানমন্ডি 32 নম্বরে নির্দেশে পরিচালিত হতো। সঙ্গত কারণে আমাদের এই নতুন প্রজন্মের জন্য এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একটি ঐতিহাসিক এবং যেহেতু অনেকের সৌভাগ্য হয় না ধানমন্ডিতে যেয়ে সেই বাড়িটা দেখার জন্য, আমরা নতুন প্রজন্মের জন্য সঠিক ইতিহাসটা জানার জন্য আমরা এখানে 32 নম্বর বাড়িটি অস্থায়ীভাবে নির্মাণ করেছি। আমরা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সাভারে যে স্মৃতিসৌধ স্থাপন করেছিল আমরা সেটা কামরাঙ্গীরচরে 56 নম্বর ওয়ার্ড সরকারি হাসপাতাল মানে সেটা নতুন প্রজন্মের মানুষের জন্য আমরা এখানে স্থাপন করেছি। জাতীয় চারনা থেকে জেলখানা হত্যা করা হয়েছিল আমরা সেটা এখানে তুলে ধরেছি। 7 জন বীর শ্রেষ্ঠ তাদের আমরা সুন্দরভাবে এখানে ছবির মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করেছি। ধন্যবাদ মোহাম্মদ হোসেন কাউন্সিলর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলবো যে এখানে আজকে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে আতশবাজি রয়েছে এবং বঙ্গবন্ধু জাতির জনকের যে আত্মজীবনী সেই আত্মজীবনী এখানে শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া হবে এবং চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি রয়েছে এবং সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে রাত 8টার পরে। এই সমগ্র বিষয়গুলি কিন্তু আসলে 3 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে আজকে আসলে উদ্বোধনী প্রোগ্রাম ছিল এবং সেই উদ্বোধনী খবরই জানাচ্ছিলাম এখান থেকে সবশেষ তথ্য। ইমা, রাজধানীর কামরাঙ্গীরচরে মুজিব জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফরে আগামী 27 মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো শহরকে সাজানো হয়েছে নতুন রূপে। এছাড়া নিরাপত্তায় হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত বসানো হয়েছে সিসি ক্যামেরা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের 51 পীঠের একটি জাগ্রত দেবীর তীর্থস্থান খ্যাত সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর কালী মন্দির। আগামী 27 মার্চ এই মন্দিরটি প্রদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদির আগমন ঘিরে পুরো শহরে সাজ সাজ ডব। উপজেলার সোবাহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে 4টি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। আর হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দুধারে টাঙানো হয়েছে বাংলাদেশ ও ভারতের পতাকা। মন্দিরকে রঙে রঙে সাজানো হয়েছে। নরেন্দ্র মোদির আসার খবরে উচ্ছ্বসিত গ্রামবাসীও। ভারতের প্রধানমন্ত্রী আমাদের গ্রামে আসছেন, তাতে আমাদের খুবই আনন্দিত হচ্ছে। ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখানে আমরা যারা এই এলাকার জনগণ আছি, আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে আনন্দিত, উদ্বেলিত। আনন্দঘন পরিবেশে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। জেলা পুলিশ ইতিমধ্যে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে 1300 পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবে। অর্ধশতাধিক সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পুরো এলাকায় থাকছে মনিটর। আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্দিষ্ট অংশে বেসরকারি অপারেটর নিয়োগ করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নির্ধারিত অংশে টিকিট কেটে ফি দিয়েই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হবে পর্যটকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত আউটার রিং রোড প্রকল্পের আওতায় সাগর পার্কে নান্দনিকতার সাথে তৈরি করা হয়। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিপুল অর্থে গড়ে তোলা সৈকত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একটা আন্তর্জাতিক মানের একটা অ্যামিউজমেন্ট পার্ক হবে, ফি নির্ধারণ করা ছাড়া চৌকের এই মুহূর্তে বিকল্প নেই। ইডিএর দাবি আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, কেবল কার সহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। 6 কিলোমিটার দীর্ঘ সৈকতকে 2টি জোনে ভাগ করে বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনা করা হবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পরিকল্পনার কাজ শুরু হবে। যেহেতু ব্যয়বহুল প্রকল্প, তাই টিকিট কেটে ফি দিয়েই সৈকতের নির্ধারিত অংশে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। রিসোর্ট থাকবে, এখানে আপনার হোটেল থাকবে, এখানে মানুষ এসে একটু ঘুরবে, সমুদ্র ঘুরবে, সিতে জেটি দেওয়ার প্ল্যান আছে। তবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি সৈকতকে কোনো বাণিজ্যিকরণের জন্য ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন সুশীল সমাজের এই নেতা। এটা একটা সম্পূর্ণ প্রকৃতি প্রদত্ত একটা সৌন্দর্য, এটা শুধু এটাই অবলোকন করতে যাবে মানুষ। আপনি শুধু পরিচ্ছন্ন রাখুন, আপনি নিরাপত্তা নিশ্চিত করুন। পতেঙ্গা সমুদ্র সৈকতে রবি থেকে বৃহস্পতি 30 থেকে 40,000 মানুষের সমাগম ঘটে। সাপ্তাহিক ছুটির দিনে তা লাখ পেরিয়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ৭১-এর 25শে মার্চ কালরাতে গণহত্যায় শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে বঙ্গবন্ধু স্কয়ারে। আপনাকে জানিয়ে রাখি, 1971 সালের যে 25শে মার্চ যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় 1000-এর বেশি মোমবাতি প্রজ্বলন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটিকে স্মরণ করা হচ্ছে। অর্থাৎ 25শে মার্চ গণহত্যা দিবস, সেই দিবসটি পালন করা হচ্ছে। এখানে গণহত্যা দিবস উপলক্ষে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রাঙ্গণে সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে হাজারো মোমবাতি প্রজ্বলন করে 1971 সালে 25শে মার্চ কালরাতে যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এই মোমবাতি প্রজ্বলন কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনাকে জানিয়ে রাখি, এই মোমবাতি প্রজ্বলনকে কেন্দ্র করে এখানে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এখানে সমবেত হয়েছেন। এখানে আলোচনা অংশগ্রহণ করবেন দিবসটি উপলক্ষে তারা। 26শে মার্চের প্রারম্ভে আজকের এই আয়োজনটাকে তাদের কাছে জানতে চেয়েছিলাম। আয়োজন সম্পর্কে তারা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে যে বর্বরতম যে হত্যাকাণ্ড সেটি হয়েছিল এই যে 25শে মার্চ কালরাত্রিতে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। অর্থাৎ তারা দাবি জানিয়ে আসছেন যে 25শে মার্চ যে হত্যাকাণ্ড হয়েছিল পৃথিবীর ইতিহাসে, সেই হত্যাকাণ্ডটি আন্তর্জাতিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয়, সে দাবি জানিয়ে আসছেন। সে দাবিতে তারা একত্র হয়েছেন। তারা বলছেন যে বাংলাদেশের যে নৃশংস হত্যাকাণ্ড, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। সেই হত্যাকাণ্ডকে বিচারের দাবি জানিয়ে তারা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছে। না হাজারো মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তারা বলছেন যে এই 25শে মার্চ কালরাতে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটি বিভীষিকাময় এবং বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, তারা এই বলে দাবি জানিয়েছেন। তো আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু স্কয়ারে মুক্তমঞ্চ থেকে এই ছিল সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। বিশ্ব সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভারত সাময়িকভাবে টিকা রফতানি বন্ধের ঘোষণা দিলেও সংকট হবে না বাংলাদেশের। কালই আসছে আরো 12 লাখ ডোজ। আজও 34 জনের মৃত্যু, আক্রান্ত 3,500-এর বেশি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ে।